হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো ভারতীয় সংবিধানের আজ আমাদের আলোচ্য বিষয় কিন্তু পৌরসভা। তো পৌরসভা সম্পর্কে আজকের ক্লাসটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এর আগে আমরা পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে পড়েছিলাম, ডিটেলসে পঞ্চায়েত ব্যবস্থা পড়েছিলাম। তার পাশাপাশি পঞ্চায়েত ব্যবস্থা থেকে বা পঞ্চায়েতি রাজ সিস্টেম থেকে কীরকম এমসিকিউ প্রশ্ন আসে সেগুলোও কিন্তু আমরা দেখেছিলাম। তো আজ আমরা আলোচনা করব পৌরসভা থেকে। পৌরসভা কীরকম, তার গঠন, তার কার্যবলী কেমন, ঠিক কতগুলো বিষয় রয়েছে পৌরসভা, ঠিক আছে, প্রত্যেকটা কিছু আমরা আলোচনা করব। এমনকি পৌরসভা কতগুলো ধারা রয়েছে বা পৌরসভার মধ্যে কত থেকে কত নম্বর ধারা রয়েছে, প্রত্যেকটা ধারা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। তো এসএসসি জিডিতে পৌরসভা থেকেও প্রচুর প্রশ্ন এসছে এর আগেও, ঠিক আছে। তো আজকে কিন্তু আমাদের চলো শুরু করি। দেখো প্রথমে কি আছে, রুটিনটা একবার দেখে নেব। তো রুটিন, আমার ক্লাসগুলো আমি শুধু বলে দিচ্ছি কারণ তোমাদের কাছে অলরেডি সবার কাছেই এই রুটিনটা আছে, তোমরা যারা এই ক্লাসগুলো করছো বাংলা ডিফেন্স একাডেমিতে। দেখো আমার কিন্তু ক্লাস থাকে রবিবার ক্লাস থাকে দুপুর 12টায় অর্থনীতি, আর সোমবার অর্থাৎ আজ কিন্তু পলিটির ক্লাস, ঠিক আছে, সকাল 9টায়, ঠিক আছে। তো এই দুটো দিন আমার ক্লাস থাকে। এছাড়াও তোমরা জানো আমি কিন্তু একটা রেগুলার যে উইকলি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করি, এমনকি মাসের শেষে একটা কিন্তু মান্থলি ক্লাসও কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। পৌরসভা, ঠিক আছে। দেখো ৭৪তম সংশোধনীতে, যেটা 1992 সালে পৌরসভা সংবিধান অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ পৌরসভা যখন সংবিধান কার্যকরী হয়েছিল সেই সময়কে কিন্তু পৌরসভাটা ভারতীয় সংবিধান অন্তর্ভুক্ত ছিল না। পৌরসভাটা 1992 সালে পৌরসভা ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত কিন্তু করা হয়েছে। ভারতের পৌর শাসন ব্যবস্থা চালু করেন লর্ড রিপন 1882 সালে, ঠিক আছে। লর্ড রিপন তাহলে চালু করেন 1882 সালে, ঠিক আছে। ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় মাদ্রাজ, যেটা কিনা চেন্নাই, 1687 সালে। মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে, 1687। মনে রাখবে এটা, এগুলো এক্সট্রা পয়েন্ট, হ্যাঁ। আর তোমাদের আমি আগেই বলেছি ডেসক্রিপটিভ ক্লাস মানে এই না যে পুরো গল্প তোমাদেরকে দিয়ে দিব, অতটা পড়তে হবে না ভাই, কোনো সমস্যা নেই। যেটুকু গুরুত্বপূর্ণ সেটুকুই তোমাদের সামনে আমি আলোচনা তুলে ধরবো। দেখো 1888 সালে বোম্বাই অর্থাৎ মুম্বাই এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 1876 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি প্রশ্ন আসে বোম্বাই বা মুম্বাইতে মিউনিসিপ্যাল কর্পোরেশন কত সালে স্থাপিত হয়, তখন হয়ে যাবে 1888। যদি বলা হয় যে কলকাতাতে মিউনিসিপ্যাল কর্পোরেশন কত সালে স্থাপিত হয়, তখন হয়ে যাবে 1876। তাহলে মনে রাখবে এক্সট্রা পয়েন্টগুলো, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারবে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে পৌরশাসন চালু হয় 1932 সালে পশ্চিমবঙ্গে, ঠিক আছে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বলা রয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমান 2020 সাল পর্যন্ত কিন্তু 119টি পৌরসভা ও 7টি মিউনিসিপ্যাল কর্পোরেশন ও 2টি নোটিফাইড এরিয়া কিন্তু রয়েছে। তাহলে কি এখানকার মধ্যে দেখো 2020 সাল পর্যন্ত বলা রয়েছে, যেটা বর্তমান লাস্ট 20 সালের যে সেন্সাস তার অনুযায়ী এটা করা, ঠিক আছে। 74তম সংবিধান সংশোধনী আইনে বলা হয়েছে পৌরসভার প্রতিনিধিগণ ওয়ার্ড এর প্রতিটি নির্বাচন ক্ষেত্রে ভোটদাতা কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। এবার কি 74তম সংবিধান সংশোধনী কি বলা আছে, পৌরসভার প্রতিনিধিগণ ওয়ার্ড, তাহলে কি আমি বলেছিলাম যে পঞ্চায়েত এলাকাতে কি বলা হয়, সেগুলোকে পার্ট বলা হয়, আর পৌরসভাতে অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে কি বলা হয়, ওয়ার্ড বলা হয়। এর প্রতিটি নির্বাচন ক্ষেত্রে ভোটদাতা কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। এবার ভোটদাতা যে সাধারণ মানুষ যে ভোট দিয়ে থাকে তার কর্তৃক কিন্তু একজন ওয়ার্ড মেম্বার সে কিন্তু তাকে সে তৈরি হয়ে থাকে বলতে পারো। নেক্সট দেখো পৌরসভা সংক্রান্ত ধারা। এবার যতগুলো ধারা রয়েছে প্রত্যেকটা ধারা আমরা দেখে নিব। পৌরসভার সংজ্ঞা, পৌরসভাটা কেমন হবে, পৌরসভার কার্যকাল কি হবে, সমস্ত কিছু সম্পর্কে ডিটেলসে সমস্ত কিছু 243-এর পিতে কিন্তু বলা রয়েছে। এরপর দেখো 243 কিউ, পৌরসভার নিয়মসমূহ, পৌরসভা কি নিয়মে চলবে, এর নিয়ম কানুন কেমন হবে, কিভাবে পৌরসভা আরো বেশি এগিয়ে যাবে, এই নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করা আছে 243-এর কিউতে। 243 আর পৌরসভার গঠন, পৌরসভার গঠন কেমন হবে, কতজন মেম্বার থাকবেন এতে, এই সমস্ত ডিটেলস আলোচনা করা রয়েছে এখানে 243-এর আরে। 243 ওয়ার্ড কমিটির নিয়ম বিধি এবং গঠন, ওয়ার্ড কমিটির নিয়ম কেমন হবে, তাদের নিয়ম বিধিটাই বা কেমন হবে, নীতি নিয়ম কেমন হবে সেই বিষয়ে বলা রয়েছে, এমনকি তাদের যে গঠন সেই গঠন সম্পর্কে বলা রয়েছে। 243 টি
আসন সংরক্ষণ। এবার পৌরসভার ভোটে কাদের জন্য আসন সংরক্ষণ করা হবে, এসটি এসসি জেনারেলদের জন্য বা এসটিদের জন্য কি কতটা পরিমাণ বরাদ্দ থাকবে, কতটা পরিমাণ সিট সংরক্ষণ থাকবে, মহিলাদের যে কত পরিমাণ সিট সংরক্ষণ থাকবে, এই সমস্ত নিয়ম নীতি কিন্তু এই 243 টিতে আসন সংরক্ষণে বলা রয়েছে। নেক্সট দেখো 243 ইউ পৌরসভার কার্যকাল। পৌরসভার কার্যকাল কতদিনের হবে, 3 বছর, 5 বছর, 2 বছর, কত বছরে হবে? সেই সময়টায় যে পৌরসভার প্রধান থাকবেন সে কিভাবে তার কার্যকাল সম্পন্ন করবেন। 243 বি সদস্যদের অযোগ্যতা, ডিসকোয়ালিফিকেশন। এটা তোমরা পঞ্চায়েতেও দেখেছো, কোন কোন সদস্যকে আমরা পৌরসভার অযোগ্য বলে মনে করতে পারি, কি কি ডিসকোয়ালিফিকেশন থাকলে সে তাকে নিয়োগ করা যেতে পারে না। 243 ডাব্লু দেখো পৌরসভার ক্ষমতা, কৃতিত্ব এবং দায়িত্বসমূহ। পৌরসভার কি কি ক্ষমতা রয়েছে, তারা কি কি কৃতিত্ব দেখাতে পারেন, তাদের কি কি দায়িত্ব রয়েছে সাধারণ মানুষদের জন্য, যারা পৌরসভায় বসবাস করছে সেই সমস্ত মানুষের জন্য পৌরসভা তাদের তাদের দায়িত্বই বা কি, তারা কিভাবে সেই সাধারণ মানুষের উপকার করবে। ঠিক আছে। 243 ওয়াই নং ধারা দেখো অর্থ কমিশন। এটা অর্থ কমিশন সংক্রান্ত ব্যবস্থা দিয়ে এখানে আলোচনা করা রয়েছে পৌরসভার। 243 জেড পৌরসভার হিসাব নিকাশ। পৌরসভার কত টাকা ট্যাক্স থেকে পেলো, কত টাকার কত টাকা খরচ করলো, কি কি কারণে খরচ করলো। ঠিক আছে। উচ্চস্তম্ভ বাতি প্রকল্প থেকে শুরু করে যে যত সমস্ত কিছু আছে, এমনকি সুইপার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু পৌরসভা হিসাব করতে হয়। পৌরসভা হিসাব নিকাশ, এই সুইপারদের যে খরচ তা থেকে শুরু করে প্রত্যেকটা কিছু, শহর পরিষ্কার রাখা, তাই তো। নেক্সট দেখো 243 জেড এ পৌরসভার নির্বাচন। পৌরসভায় যে নির্বাচন ব্যবস্থাটা হবে, কে ভোটে দাঁড়াতে পারবে, সংখ্যাগরিষ্ঠতার মধ্যে যে ভোটে দাঁড়ালো, এই যে নির্বাচন ব্যবস্থাটা কেমন হবে সেই ব্যাপারে বলা রয়েছে এখানে। 243 জেড বি কেন্দ্রশাসিত অঞ্চলে আবেদন। এবার পৌরসভা চাইলে কেন্দ্রশাসিত অঞ্চলে আবেদন করতে পারে, এই ব্যাপারে ডিটেলস আলোচনা করা রয়েছে। 243 জেড সি কতকগুলি ক্ষেত্রে পৌরসভাকে বাদ দেওয়ার কথা বলা রয়েছে। এরপর 243 জেড ডি জেলা পরিকল্পনার জন্য কমিটি গঠন। জেলা পরিকল্পনার জন্য কমিটি গঠন করবে কে, এই দায়িত্বভারও পৌরসভার কাছেই কিন্তু থাকে। মহানগরের পরিকল্পনার জন্য কমিটি গঠন। মহানগর, যে মহানগরগুলো থাকে সেই মহানগরগুলির যে পরিকল্পনা তার জন্য কমিটি গঠন করে থাকে পৌরসভা। 243 জেড এফ পৌরসভার বিদ্যমান আইনের ধারাবাহিকতা। পৌরসভায় যে আইনগুলো চলছে তার কি ধারাবাহিকতা আদৌ সে বহাল রেখেছে, এই যে ধারাবাহিকতা তার কথা বলা রয়েছে। জেড জি নির্বাচন বিষয়ে আদালতের হস্তক্ষেপের উপর নিয়ন্ত্রণ। নির্বাচনে কোনো একটা নির্বাচনের বিষয়ে আদালতের কি হস্তক্ষেপের উপর নিয়ন্ত্রণ, আদালত যা বলবে তার উপর কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। ঠিক আছে। এবার দেখবো আমরা সদস্যদের অযোগ্যতা বা যোগ্যতা, অযোগ্যতা নেই, যোগ্যতা। কোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার। পৌরসভার সদস্য হতে গেলে 21 বছর বয়স হতে হবে, যেমন কিনা পঞ্চায়েতেও। রাজ্য আইনসভা আইন প্রণয়নের মাধ্যমে পৌরসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করে দেয়। এবার আসন সংরক্ষণ। প্রতিটি পৌরাঞ্চলের মোট জনসংখ্যার অনুপাতিক হারে সংরক্ষিত আসনে অন্তত 1/3 তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। অবশ্যই মহিলাদের কথা এখানে বলা রয়েছে, দেখো ভালো করে বোঝো। প্রতিটি পৌর অঞ্চল, একটা পৌরসভার যে যতটা অঞ্চল আছে সেই পৌর অঞ্চলে মোট জনসংখ্যা যত থাকবে সেই অনুপাতের হারে সংরক্ষিত আসনে অন্তত 1/3 অর্থাৎ 3/1 কিন্তু কি তপশিলি জাতি ও উপজাতি এসসি ও এসটি মহিলাদের জন্য কিন্তু সেই সিটটা সংরক্ষিত থাকতেই হবে। নেক্সট দেখো কার্যকাল। আচ্ছা, পৌরসভার কার্যের মেয়াদ 5 বছর। এটা আমরা পঞ্চায়েতেও শুনেছিলাম যে প্রত্যেকটা এসবে রাজনীতির ক্ষেত্রে বেশিরভাগগুলোতে কিন্তু 5 বছর থাকে। আচ্ছা, এই মেয়াদ শেষ হওয়ার আগে রাজ্য সরকার পৌরসভার ভেঙে দিতে চাইলে সংশ্লিষ্ট পৌরসভাকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে। এবার অবশ্যই কার্যকাল 5 বছরের, কিন্তু যদি তার মেয়াদ শেষের আগেই যদি কোনো অরাজকতার সৃষ্টি হয় বা কোনো রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়, সেই সময় এই মেয়াদ শেষের আগেই যদি রাজ্য সরকার যদি চায় এই পৌরসভাকে ভেঙে দিতে চায়, তা বাতিল করে দিতে চায়, তাহলে সংশ্লিষ্ট সেই যে পৌরসভাটা আছে সেই পৌরসভাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য, সে যে ভুল করেছে বা সে ঠিক করেছে তার বক্তব্য উপস্থাপনের জন্য কিন্তু অবশ্যই সুযোগ করে দিতে হবে। কোনো পৌরসভাকে ভেঙে দেওয়ার সময় থেকে 6 মাসের মধ্যে নির্বাচন ব্যবস্থা করতে হবে। এবার কোনো পৌরসভাকে যদি ভেঙে দেওয়া মানে গুড়িয়ে দেওয়া না, ভেঙে দেওয়া মানে তার যে কার্যকাল সেটাকে কমিয়ে দেওয়া বা যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া সেই পদ থেকে। দেখো
ভেঙে দেওয়া হলে ভেঙে দেওয়া সময় থেকে 6 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই পৌরসভাতে নতুন করে নির্বাচন ব্যবস্থা চালাতে হবে, যাতে কিনা সেখানে আবার নতুন করে পৌর শাসন ব্যবস্থা চলতে থাকে। দেখো আয়ের উৎস, সোর্স অফ ইনকাম। পৌরসভার আয়ের উৎস হলো নাম্বার দেখো, রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইন বলে আরোপিত ও সংগৃহীত বিভিন্ন কর, শুল্ক, অভিকর ও ইত্যাদি। বলতে পারো যে রাজ্যের যে আইন রয়েছে সেই আইন শৃঙ্খলার জন্য পৌরসভার কাছে যতটুকু দায়িত্ব আছে যে কর তোলার, সেই কর থেকে তারা কিন্তু আয় করে থাকে। 2 নম্বর, রাজ্য সরকার কর্তৃক সংগৃহীত কর, শুল্ক, অভিকর প্রভৃতি অংশ। এবার রাজ্য সরকার যে করগুলো নিয়ে থাকে সেই করগুলোকে সাহায্য করে, অনেক সময় পৌরসভা সাহায্য করে বা পৌরসভাকে সেই কর তোলার দায়িত্ব থাকে, পৌরসভা সেখান থেকে আয় করে। রাজ্যের সঞ্চিত তহবিল থেকে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান। এবার রাজ্যের যে সঞ্চিত তহবিল আছে সেই সঞ্চিত তহবিল থেকে কিন্তু এই পৌরসভাগুলোকে কিন্তু রাজ্য সরকার কর্তৃক কি প্রদত্ত কিছু অনুদান কিন্তু দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো, ক্ষমতা ও কৃতিত্ব, পাওয়ার অ্যান্ড অথরিটি। রাজ্য আইনসভা আইন প্রণয়নের মাধ্যমে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হিসেবে পৌরসভাগুলির ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা ও কৃতিত্ব প্রদান করবে। এবার পৌরসভা যতটুকু দরকার আছে সেটুকুর জন্য কি ক্ষমতা আর কৃতিত্বটা প্রদান করবে। এই সমস্ত কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা তৈরি, প্রকল্প রূপায়ণ এবং দ্বাদশ তপশিলে বর্ণিত 18টি বিষয়ের জন্য প্রয়োজনীয় প্রকল্প তৈরি করা। এবার এই যে পৌরসভাগুলো 18টি প্রকল্পের উপর কাজ করে, সেই প্রকল্পগুলোর উপর কাজ করে তারা কিন্তু একটা নির্দিষ্ট বলতে পারো একটা মন্তব্য পোষণ করেন বা প্রকাশ করে। আমরা সেই 18টা প্রকল্প আমরা দেখে নিব, ঠিক আছে। দেখো এবার পৌরসভার 18টি বিষয়। শহর পরিকল্পনা, শহর-নগর পরিকল্পনা। এবার শহরকে পরিকল্পনা করা, শহরের যানজট থেকে শুরু করে শহরের যে কোলাহল, এই যে বর্তমানে যে টোটো চালকদের যে এই যে রাস্তাঘাটের মধ্যে যেরকমভাবে তারা গ্যাঞ্জাম করছে, যে ভিড় হচ্ছে, সেই ব্যাপারটাকে শহরের পরিকল্পনা, শহর-নগর পরিকল্পনাকে মেনটেন করা। জমি ব্যবহার এবং ভবন নির্মাণের উপর নিয়ন্ত্রণ। জমি ব্যবহার, দেখা গেল যে এমন একটা জমি ব্যবহার করা হচ্ছে যেটা সরকারি জমি, সেখানে কেউ দখল করে সেখানে ধরে নাও বাসভবন তৈরি করছে, এমনকি কোনো ভবন নির্মাণ করছে যেটা কিনা পুরোপুরি সরকারি জমির উপর ভবন নির্মাণ করছে, সেই দিকের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পরিকল্পনা। অবশ্যই অর্থনৈতিক ও সামাজিক যে অর্থনৈতিক উন্নতি হবেই, সঙ্গে সঙ্গে সামাজিক উন্নয়নের উপর পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাস্তাঘাট এবং ব্রিজ নির্মাণ ও সংস্কার সাধন। এবার পৌরসভার এলাকার মধ্যে যে সমস্ত রাস্তাঘাট রয়েছে সেগুলোকে অবশ্যই সংস্কার করতে হবে বা ভেঙে গেলে নতুন করে তৈরি করতে হবে। ব্রিজ নির্মাণ করতে হবে যাতে পৌরসভার যে জনগণ যাদের রয়েছে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, সংস্কার সাধন করতে হবে। অবশ্যই সেগুলোকে তো আবার ঠিকঠাক করতেই হবে যেগুলো আগে করা ছিল। পারিবারিক, শিল্প এবং বাণিজ্যিক স্বার্থে জল সরবরাহ। পরিবারের জন্য শিল্প এবং বাণিজ্যিক স্বার্থে জল সরবরাহ করতে হবে। অবশ্যই দেখো, তোমরা দেখবে পৌরসভাগুলোতে প্রত্যেকটা দিকই উচ্চস্তম্ভ যে জল প্রকল্প সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা, সংরক্ষণ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। এবার কি জনস্বাস্থ্য, অবশ্যই জনস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পরিচ্ছন্নতা, যাতে স্বাস্থ্যের ঠিক থাকে, স্বাস্থ্য ভালো থাকে সেই দিকে নজর দিতে হবে। সংরক্ষণ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। এবার পৌরসভার যে গাড়ি আছে সেগুলো গাড়ি এসে কিন্তু দেখবে নোংরা বর্জ্য পদার্থ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, একটা ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে সেটাকে ফেলে দেয়, তাই তো। ফায়ার সার্ভিস, অবশ্যই ফায়ার সার্ভিস ভালো থাকতে হবে। শহরে বনভূমি, পরিবেশের সুরক্ষা এবং পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি সম্বন্ধে প্রচার করা। অবশ্যই পরিবেশ সম্পর্কে সচেতনতা রাখতে হবে, পরিবেশকে বোঝাতে হবে যে মানুষ পরিবেশ একটা অনন্য সম্পদ, তাকে রক্ষা করতে হবে। এটা বলে থাকে কে? এই পুরোপুরি পৌরসভা। সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর স্বার্থ রক্ষা, যেমন শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী যারা সমাজে পিছিয়ে রয়েছে তাদের স্বার্থ রক্ষার কথা বলা রয়েছে। যারা কিনা কি শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য সুযোগ সুবিধা প্রদান করা। বস্তির উন্নয়ন এবং বিকাশ ঘটানো। শহর মানেই যেখানে পৌরসভা রয়েছে তার মানে কি সেখানে বস্তিও থাকবে, তো বস্তি এলাকার যে বস্তি জনজীবন রয়েছে তাদের কি উন্নয়ন করা এবং বিকাশ ঘটানো, সেই সমস্ত বস্তিবাসীদের বিকাশ ঘটানোর কথা বলা রয়েছে। 11তে দেখো, শহরের দারিদ্র্য দূরীকরণ করার জন্য পৌরসভা বিভিন্ন রকমভাবে কিন্তু শহরের মানুষদেরকে সুযোগ সুবিধা প্রদান করে থাকে যাতে তারা তাদের দারিদ্রতা কাটিয়ে উঠতে পারে, ঠিক আছে, একটা ভালো জীবনযাপন করতে পারে। পার্ক, উদ্যান, খেলার মাঠ ইত্যাদি সুযোগ সুবিধার ব্যবস্থা করা। পার্ক, উদ্যান, খেলার মাঠ এসব থাকলে তাহলেই একটা পৌরসভা বা একটা শহরের একদম পারফেক্টলি সেখানে বলা যেতে পারে, তাই না।
কারণ একটা পার্ক থাকতে হবে, উদ্যান থাকতে হবে, খেলার মাঠ থাকতে হবে, কারণ সেখানে তো আর গ্রামের মতন মুহুর্মুহু সেখানে জমি নেই, তাই না? এক্সারসাইজ দরকার আছে, বাচ্চাদের খেলার দরকার আছে, সেই জন্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে। সাংস্কৃতিক, শিক্ষাগত এবং নান্দনিক ক্ষেত্রগুলির প্রচার করা। সাংস্কৃতিক ক্ষেত্র, শিক্ষাগত ক্ষেত্র, বিভিন্ন রকম যেগুলা কৃষ্টিমূলক কাজকর্মগুলো হয়ে থাকে সেগুলার বা ক্ষেত্রগুলি প্রচার করার কথা বলা রয়েছে। এরপর দেখো গোরস্থান, শ্মশান এবং বৈদ্যুতিক শ্মশানগুলির উন্নয়ন। এখানে দেখো দাহ করার জন্য যে শ্মশানগুলো রয়েছে, বৈদ্যুতিক শ্মশান, সেগুলা কি, সেগুলোর উন্নয়ন করার কথা বলা হয়েছে। গবাদি পশু এবং প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ, গবাদি পশু তাদের কিংবা প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধের কথা দেখবে। প্রত্যেকটা শহরে দেখবে কত গবাদি পশু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তাই না? এই যে তাদের যে নিষ্ঠুরতাকে প্রতিরোধ করতে হবে। জন্ম মৃত্যুর নির্বন্ধীকরণ এবং সঠিক পরিসংখ্যান, জন্ম ও মৃত্যুর মধ্যে কি সঠিক নির্বন্ধীকরণ করতে হবে এবং সঠিক পরিসংখ্যান করতে হবে। রাস্তাঘাটের আলো, গাড়ি রাখার জায়গা, বাস স্টপ এবং জনসাধারণের সুবিধার ব্যবস্থাপনা। রাস্তাঘাটের কি অবশ্যই ল্যাম্পপোস্ট যেগুলো রয়েছে, গাড়ি রাখার জায়গা, পার্কিংগুলো যেগুলো রয়েছে, বাস স্টপ যেগুলো রয়েছে, সেগুলোর কি অবশ্যই জনসাধারণের সুবিধা যাতে হয় সেই দিকটাকে অবশ্যই পৌরসভার দায়িত্ব নিতে হবে। কসাইখানা এবং ট্যানারির নিয়ন্ত্রণ, ঠিক আছে, এগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এই গেল 18টা পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা দেখব পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থার রূপ। আচ্ছা, কি কি হয় পৌর শাসন ব্যবস্থার কীরকম হয়ে থাকে? মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়, মিউনিসিপ্যালিটি হয়, নোটিফাইড এরিয়া কমিটি হয়, টাউন এরিয়া কমিটি হয়, কন্টিনমেন্ট বোর্ড হয়, টাউনশিপ হয়, পোর্ট ট্রাস্ট হয়, আর বিশেষ উদ্দেশ্যমূলক কমিটি হয়। এবার মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে পৌরসভা, আর মিউনিসিপ্যালিটি মানে অবশ্যই পৌরসভা। নোটিফাইড এরিয়া কমিটি, ঠিক আছে, এটা নোটিফাইড এরিয়া কমিটি মানে বলতে পারো যে সেটা উন্নতি হচ্ছে। টাউন এরিয়া কমিটি যেটা টাউনের মধ্যেই থাকে, টাউনের মধ্যেই একটা অংশ। ক্যান্টনমেন্টস বোর্ড, এটা কিন্তু ওই আর্মি অধ্যুষিত এলাকা বলতে পারো। টাউনশিপ, এটাও একটা শহর, একটা নির্দিষ্ট এলাকা। পোর্ট ট্রাস্ট, এটা মেইনলি ওই পোর্টগুলোতে হয়ে থাকে যেখানে জাহাজ নোঙ্গর করে, তাই না, সেই পোর্ট ট্রাস্ট এটা। তারপরে বিশেষ উদ্দেশ্যমূলক কমিটি, যেটা কিছুদিনের জন্য তৈরি করা হয়ে থাকে। এই ছিল তোমাদের পৌরসভার একটা শর্টস নোট, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এই পৌরসভাটাকে ভালো করে জানবে, যেহেতু তোমাদের পঞ্চায়েতটা বলতে পারো যে ডেসক্রিপটিভভাবে বোঝানো হয়েছে, তো সেহেতু আমি কিন্তু এই পৌরসভাটাও তোমাদের একটা ডেসক্রিপটিভ ভিডিও নিয়ে আসলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর পৌরসভা থেকে কীরকম টাইপের প্রশ্ন হয় তোমরা কিন্তু নেক্সট ক্লাসে সেই পৌরসভা থেকে এমসিকিউ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে অবশ্যই জানাবে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।